বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি আলোচনা করি ক্লু স্টেজ উইথ ক্লু। তো আজকে আমি আলোচনা করব রিঅ্যারেঞ্জ। তো অর্থাৎ রিঅ্যারেঞ্জ যারা বোঝো না, বোর্ড কোশ্চেন এক্সারসাইজ করতে করতে যারা ক্লান্ত হয়ে পড়েছো, পরীক্ষায় কমন না আসলে যারা লিখতে পারো না, তাদের জন্য আমি রিঅ্যারেঞ্জ কৌশল নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বাড়ায়া রিঅ্যারেঞ্জের কৌশলগুলো উপলব্ধি করি। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে রিঅ্যারেঞ্জ কয় কোয়ালিটির হয়ে থাকে। সাধারণত রিঅ্যারেঞ্জ তিন ধরনের হয়। একটা হচ্ছে ব্যক্তিভিত্তিক, এই ব্যক্তিটা হচ্ছে কে, যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, এগুলো হলো ব্যক্তিভিত্তিক। আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষণীয় গল্প, অর্থাৎ আগের যে গল্পগুলো আছে, যেমন আমরা বলি পিঁপড়া এবং ঘুঘু, খরগোশ কচ্ছপ, এই যে আগের যে আমরা গল্পগুলো পড়ে আসছি, সেই গল্পগুলো ঐতিহাসিক ঘটনা অথবা চলমান ঘটনা। তো আমরা জানতে পারলাম এই তিন কোয়ালিটি কিন্তু রিঅ্যারেঞ্জ পরীক্ষায় আসে। তার মধ্যে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বারটা ব্যক্তিভিত্তিক। এই ব্যক্তিভিত্তিক কিন্তু বেশি পরীক্ষায় কিন্তু আসে। কিন্তু আমরা কিন্তু অনেক রিঅ্যারেঞ্জ, অনেক বোর্ড কোশ্চেন কিন্তু মুখস্থ করি, কিন্তু আসলে মুখস্থ করেও কিন্তু আমাদের কাজে আসে না। কারণ রিঅ্যারেঞ্জ যদি কমন না আসে, আমরা কেউ পরীক্ষায় লিখতে পারি না। তো আশা করা যায় যদি আমরা এই কৌশলগুলো যদি অবলম্বন করি, তাহলে আমাদের পরীক্ষায় রিঅ্যারেঞ্জ নিয়ে কোনো ব্যর্থ হওয়া লাগবে না। তো সর্বপ্রথম আমরা দেখি এই ব্যক্তি জীবনী আমরা সর্বপ্রথম কিভাবে লিখতে পারি। সর্বপ্রথম রিঅ্যারেঞ্জটা যেটা থাকবে সেটা হচ্ছে গল্পটা এলোমেলো ভাবে দেওয়া থাকবে। আর এই গল্পটা যে এলোমেলো ভাবে দেওয়া থাকবে, একটু সাজায় গোছায় লিখতে হবে। তার আগে আমি বলি, তো আমরা রিঅ্যারেঞ্জটা লিখবো কিভাবে। হ্যাঁ, আমরা দুই ভাবে রিঅ্যারেঞ্জটা লিখতে পারি। একটা হচ্ছে, তো সর্বপ্রথম হলো এ নাম্বার, তো দিলাম। তারপর হইলো সি নাম্বার, এটাও দিলাম। তারপরে হইলো ই নাম্বার, এটাও দিলাম। তারপরে হলো এফ নাম্বার, এটাও দিলাম। দিয়ে এভাবে আমরা পর্যায়ক্রমে এস নাম্বার আমরা কাজ করব। তো এটাও করতে পারি, অথবা আমরা কিন্তু আরেকভাবে কিন্তু রিঅ্যারেঞ্জটা করতে পারি। তো তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8। তো হয় আমরা এটা লিখবো, না হলে আমরা এটা দেখবো যে সর্বপ্রথম আমাদের যদি বি হয় তাহলে আমরা বি লিখবো। তারপরে যদি এফ হয় তাহলে আমরা এফ লিখবো। তারপরে যদি এইচ হয় তাহলে আমরা এইচ লিখবো। তারপরে যদি জি হয় তাহলে আমরা জি লিখবো। এই ভাব করে আমরা পর্যায়ক্রমে চলে যাব। তো এইভাবে করে যখন আমরা পর্যায়ক্রমে চলে যাব, হয় আমাদের পরীক্ষার মধ্যে এটা ব্যবহার করতে হবে, না হলে আমাদের কিন্তু এটা ব্যবহার করতে হবে। দুটার মধ্যে কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো এগুলো ব্যবহার করার পর আমাদের কিন্তু একটা কমপ্লিট নিয়ে একটা গল্প সাজাতে হবে। তো এটা কিন্তু গল্প যখন আমরা সাজাবো, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার দিয়ে আর কোনো লেখা যাবে না। এটা কিন্তু প্যাসেজ আকারে কিন্তু লিখতে হবে। তো অর্থাৎ যদি বি নাম্বার থাকে তাহলে এটা সরাসরি লিখতে হবে, লেখার পর ফুল স্টপ হয়ে গেলে ওখান থেকে আবার লিখতে হবে। অর্থাৎ প্যাসেজ আকারে আমাদের কিন্তু গল্পটা সাজাতে হবে। আমরা দুই আইটেমের মধ্যে হয় আমরা এই আইটেমে গল্পটা সাজাবো, না হলে আমরা এই আইটেমে গল্পটা সাজাবো। কিন্তু এই আইটেমে গল্পটা সাজালো আমাদের প্যাসেজের সিস্টেম দিয়ে কিন্তু একটা কমপ্লিট গল্পটা সাজাতে হবে। তো আমরা দেখি, আমরা লেখা বুঝলাম, হয় আমরা এটা লিখবো পরীক্ষায়, না হলে আমরা এটাই লিখবো। দুটার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, সেটা কিন্তু প্যাসেজ আকারে তোমাকে গল্পটা সাজাতে হবে। তো এবার আমাদের ব্যক্তি জীবনী সম্পর্কে যে গল্প এখানে বলতেছে, রিঅ্যারেঞ্জ একটা থাকবে যদি ব্যক্তি জীবনী সম্পর্কে আসে। হ্যাঁ, সর্বপ্রথম আমরা তাকাবো রিঅ্যারেঞ্জের মধ্যে, তাকাবো ওই ব্যক্তির নাম অথবা পরিচয়, যে ব্যক্তির নাম বা পরিচয় আছে নাকি। যদি ব্যক্তির নাম বা পরিচয় থাকে সেটা আগে লিখবো। তারপরে আমরা দেখবো যে জন্ম তারিখ অথবা জন্মস্থান, অর্থাৎ জন্ম তারিখ, জন্মস্থান, অর্থাৎ নাম পরিচয়ের পর ব্যক্তির কিন্তু জন্ম তারিখটা লিখতে হবে।
তো আমরা যদি ব্যক্তির জন্ম তারিখ লিখি তাহলে কিন্তু আমরা অবশ্যই মার্ক পাবো। আর তারপরে আমরা দেখবো অর্থাৎ ওই ব্যক্তির পিতা মাতার পরিচয় আছে নাকি, ওই ব্যক্তির পিতা মাতার পরিচয় আছে নাকি। যদি পিতা মাতার পরিচয় থাকে তাহলে লিখবো, যদি না থাকে তাহলে আমরা নিচের পয়েন্টের দিকে চলে যাব। অর্থাৎ ওই ব্যক্তির শৈশব জীবন দেখবো, অর্থাৎ শৈশব জীবন সে কি করছে সেটা দেখবো। তার শিক্ষা জীবনটা দেখবো, অর্থাৎ সে কোন কলেজ থেকে যে ডিগ্রি অর্জন করলো তার শিক্ষা জীবনটা কিন্তু দেখবো। হ্যাঁ, এবং তারপরে দেখতে হবে যে তার অবদান সম্পর্কে, হ্যাঁ তার অবদান সম্পর্কে দেখতে হবে। তাহলে আমরা শিক্ষা জীবনের পর কিন্তু তার অবদান, তার কি কি অবদান আছে আমরা প্যাসেজটা সুন্দর করে পড়বো, অর্থাৎ যে রিয়ারেন্সটা সুন্দর করে পড়বো। পড়ে সর্বপ্রথম আমরা নাম পরিচয়, তারপরে জন্ম তারিখ, তারপরে তার পিতা মাতার পরিচয়, তারপর শৈশব জীবন, তারপরে শিক্ষা জীবন, অবদান, এগুলো আমরা সুন্দর করে লিখবো। তারপর অবদানের পর তারপর কিন্তু পুরস্কার, তাই কোনো পুরস্কার পাইছে নাকি, যখন তার অবদান হয়ে যাবে অবদানের পর কিন্তু পুরস্কার, পুরস্কার যদি থাকে তো আমরা পুরস্কারের কথা লিখবো, যদি না থাকে আমরা তার সব শেষে লিখবো কিন্তু মৃত্যু, সব শেষে লিখবো কিন্তু মৃত্যু। মৃত্যু বাদ দিয়েও ওই ব্যক্তির আরো কোনো কনক্লুশন আছে নাকি, কোনো উপসংহার আছে নাকি, হ্যাঁ সেই জিনিসটা আমরা কিন্তু লিখবো। তাহলে আমরা কিন্তু এইভাবে ব্যক্তির জীবনীটা লিখতে পারি। যদি আমাদের পরীক্ষায় যদি কমন না পড়ে, হ্যাঁ যে তাহলে কিন্তু আমরা ব্যক্তির জীবনের মধ্যে আসলে, যেমন ব্যক্তির জীবনী আমরা কিন্তু বুঝি যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, এগুলো সব কিন্তু ব্যক্তির জীবনী। এগুলোর মধ্যে যদি আসে যে নাম থাকবে, জন্ম তারিখ থাকবে, তার পিতা মাতার পরিচয়, যেভাবে আমি বুঝে দিলাম এভাবে যদি পরীক্ষার খাতায় সুন্দর করে লেখা যায় তাহলে রিয়ারেঞ্জের সঠিক মার্ক পাওয়া যাবে। তো এবার আমরা দেখবো ঐতিহাসিক ঘটনা বা চলমান ঘটনা। তো এই যে 2 নম্বর যেটা হলো শিক্ষণীয় ঘটনা, বিশেষ কথা এগুলো জানার পূর্বে একটা জিনিসই ভালো করে জানতে হবে। তো তোমাদের অবশ্যই গল্পগুলো সম্পর্কে সজাগ থাকতে হবে, গল্পগুলো একবার তোমাদের পড়তে হবে। তারপরও যদি আসলে কমন না আসে, হ্যাঁ তাহলে কিন্তু এইভাবে কিন্তু লেখা যাবে। তো ব্যক্তির জীবনী আসলে আমরা কিন্তু এইভাবে আমরা ব্যবহার করব, তাহলে রিয়ারেঞ্জের আমরা সঠিক মার্ক পাবো। এবার দেখো শিক্ষণীয় গল্প, এই শিক্ষণীয় গল্প এটা কিন্তু নির্দ্বিধায় যদি পরীক্ষায় আসে ওই গল্প সম্পর্কে তোমাকে জানতে হবে, এটার কোনো রুলস নেই, ওই গল্প সম্পর্কে তোমাকে জানতে হবে। ওই গল্প সম্পর্কে এলোমেলো করে দেওয়া থাকবে, সেটা সাজায় লিখতে হবে। কারণ এই গল্পগুলোর যে রকম নিয়ম আছে কিন্তু এই গল্প কেমন ওই ধরনের নিয়ম নেই, তোমাকে এটা বিশেষভাবে জানতে হবে। তো 3 নম্বর আমরা আসি ঐতিহাসিক ঘটনা বা চলমান ঘটনা। তো ঐতিহাসিক ঘটনার মধ্যে পরিচয় বা কাকে বলে সেটার সুবিধা কি, তারপর আমাদের আসতে হবে অসুবিধা কি। যদি তার সুবিধা থাকে অবশ্যই তার অসুবিধা একটা থাকবে, হ্যাঁ তারপরে কি ওটার কারণ কি, আর এটা হলো কিভাবে, আর শেষে কিন্তু আমরা একটা যে কি দেবো উপসংহার দেবো, অর্থাৎ কনক্লুশন দেবো। তো এভাবে কিন্তু আমরা রিঅ্যারেঞ্জের আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারি। আর পরীক্ষার খাতায় যদি আমরা সঠিকভাবে রিঅ্যারেঞ্জ না লিখতে পারি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মার্কস পাবো না। আর একটা রিঅ্যারেঞ্জের জন্য কিন্তু 8 মার্ক। তো তোমার যে কয়টা ঠিক চিহ্নের মতো, এটাই অর্থাৎ এমসিকিউ এর মতো, তোমার যে কয়টা ঠিক হবে তুমি সেই কয়টাই নাম্বার পাবা। তো আজকে যে রিঅ্যারেঞ্জটা নিয়ে কথা বললাম, তোমরা আজকে রাত থেকেই, যেহেতু অলরেডি প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কোন স্কুলে প্রি-টেস্ট পরীক্ষা ইংরেজি কিন্তু হয়ে গেছে, তো তারপরে আমার ইউটিউবে কিন্তু একটা সাজেশন দেওয়া আছে, ওখান থেকে তোমরা সাজেশনটা উপলব্ধি করতে পারো, ওগুলো কিন্তু করতে পারো। তারপরে এই রিঅ্যারেঞ্জ লেখার যে কৌশলগুলো দিলাম এই কৌশলগুলো তোমরা উপলব্ধি করো, তাহলে তোমাদের রিঅ্যারেঞ্জ আর সমস্যা হবে না। এইরকম নতুন নতুন যে ভিডিও, অর্থাৎ নতুন নতুন কৌশল নিয়ে তোমাদের সামনে আবারও কিন্তু হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।